সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, ব্যারিস্টার সুমনকে সংসদে কঠিন দৌড়ায় দিল এই এমপি। ব্যারিস্টার সুমনের মুখে নাকি মিষ্টি কথা বের হয় না, তাই তাকে মিষ্টি খাওয়ার জন্য উপদেশ দিলেন আর তার বাসাতে যেন মিষ্টি পাঠিয়ে দেওয়া হয়। এমপি বলেন বিস্তারিত এই ভিডিওতে দেখুন। বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অফ দ্য শ্রো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। সেই সুমন সাহেব কখনো কখনো তার তথ্যের ঘাটতি থাকে। যেমন তিনি বলছেন চাঁদপুরে এত বালি উত্তোলন হলো, হ্যাঁ চাঁদপুরে কি একটা মানুষও ছিল না এর প্রতিবাদ করার? সুমন সাহেবকে আমি বলতে চাই, আমি প্রথম প্রতিবাদ করেছি ট্রেজারি বেঞ্চের হয়েও, তারপরে সবাই পত্র পত্রিকা লিখেছে। আর তারপরে যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে সেখানকার ডিসি মহোদয় অত্যন্ত সাকসেসফুল একজন ডিসি ছিলেন, অঞ্জনা খান মজলিস। তাকে চাঁদপুর থেকে 2য় গ্রেডের অ্যাডমিনিস্ট্রেটিভ সেইখানে তাকে বদলি করা হয়েছে। আমাদের নদী কমিশনের যে চেয়ারম্যান, সে চেয়ারম্যান মহোদয়কে তিনি যখন বলেছেন যে কত হাজার কোটি টাকার বালি চুরি হয়েছে, এটা বলাতে তার চাকরিও চলে গেছে। কাজেই সুমন সাহেবকে আমি বলবো, আপনি একেবারে সবাইকে দুর্নীতিবাজ ভাববেন না প্লিজ। আপনি যেভাবে বলতেছেন কথা, এইভাবে একটু হিসেব নিষেধ করে খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহণ করে তারপরে আপনি কথা বলবেন, বলেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা জবাব দেব, কিন্তু আপনি সঠিক তথ্য নির্ভর কথা বলতে হবে। বাংলাদেশের অর্থনীতি আজ ছোট অর্থনীতি নয়, অনেক অনেক দেশের চাইতেও অনেক বড় অর্থনীতি, এবং এখন আমাদের 33তম বৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের বাজেট হচ্ছে প্রায় 8 লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। সেই বাজেট আরো ভবিষ্যতে আরো বাড়বে, এবং এই বাজেট আমাদের টার্গেট হচ্ছে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, জাতিকে স্মার্ট করার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমরা সম্পূরক বাজেট নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন এবং তথাকথিত বিরোধী দল যারা এখান থেকে চলে গিয়ে তারা টক শোতে বসে যা খুশি তাই বলেন। একজন আছেন বিলেত থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার, তিনি এমন সব কথা বলেন এমন ভাবে মনে হয় যেন ঝগড়া করছেন। বিশ্ববিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের একটি নাটক আছে টেমিং অফ দ্য শ্রো। এটা আমাদের প্রফেসর ডক্টর মনির চৌধুরী স্যার এটার বঙ্গানুবাদ করেছিলেন মুখরা রমণী বশীকরণ। আমার মনে হয় তাকে সেই নাটকটি একটু দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা হলো যার মুখে মিষ্টি নেই তাকে তো বোধহয় ছোটবেলায় মধু খাওয়ায়নি, অথবা আমি মনে করি আমাদের এখান থেকে কেউ যদি অন্তত মরণ চাঁদের 1 কেজি মিষ্টি তার বাড়িতে পৌঁছে দিতে পারতেন তাহলে হয়তো কিছুটা তার কণ্ঠস্বর সংযত হতো। মাননীয় স্পিকার,
আমরা যেই সম্পূরক বাজেট নিয়েও আমাদের বুদ্ধিজীবীরা অনেক কথা বলেন। আমি বলি, আমরা যারা অর্থনীতির ছাত্র নই, কিন্তু আমরা বাজারে যাই, আমরা বাজার করতে হয় আমাদেরকে। আমরা বাজারে যখন যাই 2000 টাকা নিয়ে, হয়তো দেখা গেল আমি মাছ কিনতে বা অন্যান্য জিনিস কিনতে গিয়ে শেষ হয়ে গেছে, আমার হাতে আর কোনো টাকা নেই, এখন আমি সবজি কিনতে পারছি না বা অন্য সামগ্রী কিনতে পারছি না। এই যে আমার এখানে ঘাটতিটা হলো, এই ঘাটতিটা পূরণটাই হচ্ছে সম্পূরক বাজেট। এবং আমি এটাকে সম্পূরক বলবো না, আমি সমন্বয়ক বাজেট বলবো। তার কারণটি হচ্ছে, সে বাজারের বাকি অর্থ আমি হয়তো বাড়ির থেকে নিচ্ছি অথবা ধার করছি, করে আমি সেটা পূরণ করছি। এই সমন্বয়ক বাজেট আজকে আমাদের এখানে করতে হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে একটা জিনিস আজকে প্রমাণিত হয়ে গেছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেন, তখন কিন্তু বঙ্গবন্ধু সেতু হয়, পদ্মা সেতু হয়, তখন মেট্রো রেল হয়, তখন কর্ণফুলী টানেল হয়, তারপরে যে বরিশালে নদ নদীর দেশ ছিল, সেখানে এখন প্রতিটি নদীর উপরে ব্রিজ তৈরি হয়। এমনি ভাবে মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়, তারপরে ওই গভীর সমুদ্র বন্দর হয়, ইত্যাদি হয়। আর বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন হাওয়া ভবন হয়, সরকারের সম্পদ, জনগণের সম্পদ লুট করার জন্য। আরেকটা জিনিস হয়, সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে, তার নাম হচ্ছে খোয়াব ভবন। সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না, সেটা বাংলাদেশে সবাই জানে। এটি হচ্ছে বিএনপির দেশ। সেই বিএনপি এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ, আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমরা যে এতগুলো মেগা প্রজেক্ট আমরা করছি, রূপপুর সহ, এই প্রজেক্টগুলোর জন্য আমাদের যে টাকা খরচ হচ্ছে, সেটা দ্রব্যমূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে। তারও পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার। সেই কারণটি হলো, আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থা, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ, এবং ফিলিস্তিনে এরই মধ্যে 37,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 20,000 নারী ও শিশু সেই হত্যা করেছে। এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা। তারপরে জলবায়ু পরিবর্তন, এবং কিছুদিন আগে, কয়েক বছর আগে এই যে কোভিড-19, এখনো 2-1টা শোনা যায়। এই যে অবস্থা, এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে, আমাদের এখানেও তেমনি বেড়েছে। এই বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের। মাননীয় স্পিকার, যারা এইসব কথা বলেন, তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায়, যে এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান, আমাদের শ্রদ্ধেয় নেতা, ছাত্রলীগের শীর্ষ 4 নেতা বা বিএলএফ এর শীর্ষ 4 নেতার অন্যতম, আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজলুল ইসলাম আলমগীর। তো এগুলো শুনে আমাদের কখনো কখনো খুব কষ্ট হয়, কিন্তু এটা বাস্তবতা মেনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এইসব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে। তারা যেমন রাজাকারদের শেল্টার দিয়েছে, আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে, বাইরে থেকে আসে, এবং তাও কি অপরিপক্ক, অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে,
যে কারণে তাদের কোনো সিদ্ধান্তই সফল হয় না। না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রলাপ বকে, যা খুশি তাই কথা বলে। একটা সময় ছিল যখন মানুষ এই বাজেট দিলে বিরোধী দল বলতো কি মানুষ মারার বাজেট, গরিব মারার বাজেট, এই কথাটি বলা হতো। আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার, আওয়ামী লীগ সরকার, গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে। আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর। সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই তার তুলনা। তবে একটা জিনিস, সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না, ঘর থেকে বেরিয়ে রিক্সায় উঠে অথবা মোটরসাইকেল নিয়ে বেরোয়, অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে, সেই ইজি বাইকে উঠে চলে, মানুষ চলতেছে। এবং বাংলাদেশের কোনো মানুষ খালি পায়ে হাঁটেন না। এবং বাচ্চাদের স্কুল কলেজে প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে, এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে। শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে, সেটি হচ্ছে বিদ্যুৎ। শহরে কিন্তু বিদ্যুতের লোডশেডিং খুব কম হয়। নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর, সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায়, সেই বিদ্যুতের জায়গাটা একটু বিপদগ্রস্ত। আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না। এবং আমি যখন বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে স্যার, আসলে আমরা যা বিদ্যুৎ পাই সেটাই আমরা দিতে পারি, এর বাইরে আমরা কোত্থেকে দেব। এবং তারা বলেছেন অন্তত, যেমন আমার ফরিদগঞ্জে অন্তত পক্ষে 3 মেগাওয়াট বিদ্যুৎ যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা খুব কম লোডশেডিং করেও বিদ্যুৎ সরবরাহ করতে পারবো। আমার মনে হয় গ্রামাঞ্চলের প্রত্যেকটি উপজেলায় একই অবস্থা। এবার আমি মাননীয় স্পিকার, আমি বাজেটের উপরে